তো সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানায় শুরু করছি আজকের ক্লাস। আমরা হীরার ব্যানারে ক্লাসটা করি। হীরা হচ্ছে এইচ ফর হোমিওপ্যাথি, ই ফর এডুকেশন, আর ফর রিসার্চ অ্যান্ড এ ফর অ্যাসোসিয়েশন। আমরা হোমিওপ্যাথি এডুকেশন এবং রিসার্চ নিয়ে কাজ করছি। প্রথমেই আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি ডক্টর কাউসার আল মামুন, লেকচারার, রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে। তার জন্য তার অবদান, সে এই পথটা দেখিয়েছে বলে আজকে আমরা হোমিওপ্যাথিকে আমাদের পেশা হিসাবে নিতে পেরেছি এবং আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি। তার জন্য কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধাভরে স্মরণ করছি ডক্টর জেমস টেইলর কেন্টকে। ডক্টর জেমস টেইলর কেন্ট, আমরা আসলে কেন্টেরই ফলোয়ার। আমরা সেগাল মেথড বলেন, এই মেথড বলেন, ওই মেথড বলেন, সব অরিজিন কিন্তু জেমস টেলর কেন্টের। তো সেই মহামতি কেন্টকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের গ্রেট মাস্টার ডক্টর এম এল সেগাল। ডক্টর এম এল সেগাল শিখিয়েছেন কিভাবে হোমিওপ্যাথিটাকে নতুন করে চেনা যায়, নতুন করে ডিসকভার করা যায়। এরপরে কৃতজ্ঞতা স্বীকার করছি ডক্টর জর্জ ভিতুলকাস, ডক্টর রাজন শঙ্করন, ডক্টর ফারুক জে মাস্টারের প্রতি। জীবন্ত দুই লিজেন্ড ডক্টর সঞ্জয় সেগাল এবং ডক্টর যোগেশ সেগাল, আমাদের মহাগুরু এম এল সেগালের দুই সন্তান, সুযোগ্য সন্তান। অত্যন্ত মানে মানে আমি পার্সোনালি তাদের কাছে খুবই ঋণী। হোমিওপ্যাথি যেভাবে যাওয়া যায়, আমি দিল্লিতে না গেলে বুঝতেই পারতাম না যে হোমিওপ্যাথি এইরকম। দেশে অনেক সেমিনার করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ওই টেস্টটা পাইনি। যখন সঞ্জয় স্যারের ক্লাস করলাম তখন বুঝলাম যে আসলে হোমিওপ্যাথিকে কিভাবে চিনতে হয়, কিভাবে চেনা যায়। আমার মনে আছে তার প্রথম আমি একটা ক্লাস করেছিলাম নেট্রামিউর, সেই রকম ক্লাস। তো যাক, তাদের দুইজনকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি যাদের ছোঁয়ায় আমি আজ আমিতে আসছি। আমি অনেক কিছু তা না, আমি বিন্দু মাত্র হয়তো ক খ গ পড়াটা শিখেছি তাদের ইয়েতে। ডক্টর এস আর পাঠক, তার অনেক লিটারেচার আমি পড়েছি এবং যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমার শেখাটা হয়েছে ডক্টর অশোক কুমার মহন্তি স্যার। তাদের দুজনকেই কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবাই কৃতজ্ঞ যাদের কাছে। কমপ্লিট রেপার্টরির কম্পাইলার বলবো, রাইটার বলবো, উদ্যোক্তা বলবো, প্রজেক্ট ডাইরেক্টর বলবো ডক্টর রজার ভ্যান জ্যানভট এবং সিনথেসিস রেপার্টরি ডক্টর ফেডরিক সায়েন্সের প্রতি। তাদের অক্লান্ত পরিশ্রমে এই মোটা বই নিয়ে আসা কেন্টের রেপার্টরিকে আবার, তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে আলোচনাটা করব, এই আলোচনাটা আপনারা গতদিন যারা ক্লাস করেছেন, নতুন এই মাসে কয়েকজন জয়েন করেছেন, তাদের ইমেল অ্যাড্রেস পেলে আমি গত মাসে একটা ক্লাস নিয়েছি, একটা কেস টেকিং, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের এবারের আলোচনাটা পড়তে এবং বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটা আইডিয়া পাবেন আপনারা। আমি আজকেই সেই লিংক শেয়ার করে দেবো আপনাদেরকে। আপনারা সবাই ওই গত কেসটা দেখবেন, কারণ আমি এই প্যাসার ডোমেস্টিকাসের উপরে আমি হয়তো 2টা বা 3টা ক্লাস নেব, কিন্তু ওই কেসের আলোকে, হ্যাঁ, ওইটা একটা জার্নি ছিল, জার্নিটাকে আমি ভালোভাবে করবো। এটা একটা নতুন মেডিসিন। তো নতুন মেডিসিন আপনাদের কাছে মনে হবে যে এটা আবার কি নাম, হ্যাঁ, প্যাসার ডোমেস্টিকাস, এটা আবার কেমন কি, এইটা আবার কি কোথাকার, নামই শুনিনি, ম্যাট্রিমেডিকাতে নাই, রেপার্টরিতে পাওয়া যাচ্ছে না, তাহলে এই মেডিসিন নিয়ে এত নাচানাচির কি আছে, এটা আপনার কাছে মনে হবে। আপনাদের কাছে মনে হবে বেসিক্যালি বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, আমরা যেহেতু এটা জানি না, আমরা যেহেতু এটা বুঝি না, এই কারণে আমরা এটাকে ইউজ করতে পারি না। আমরা যদি এটা জানতাম, আমরা রেগুলার বেসিসে এইটা, তো আমরা আলোচনা তো করবো প্যাসার ডোমেস্টিকাস নিয়ে। আমরা খুবই পরিচিত একটা পাখি আমরা দেখি। এই পাখিটার নাম কি বলেন তো দেখি, আমি এখানে বাংলা নাম ইচ্ছা করে দিই। চড়ুই পাখি চড়ুই পাখি নিয়ে একটা কবিতা বলেন।
বলেন দেখি, আমরা তো খুব ছোটবেলায় পড়েছি, কারো মনে আছে? কারো মনে নাই? বাবুই পাখিরে ডেকে বলছে চোরাই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। শুনেনি? পড়েনি কবিতাটা? পড়ার কথা। পড়েছি স্যার, পড়েছি পড়েছি। স্যার, মানে কবিতার নাম অনেকবার হচ্ছে পড়েছি। বাবুই পাখি। তাহলে আপনাদের মনে আছে। তাহলে ইংরেজি নামটা কি? স্প্যারো। ঠিক আছে, স্প্যারো। এই স্প্যারো আমি বারবার বলবো, তখন আপনারা কিন্তু চুরোই বুঝে নেন। এই কারণে ইয়ে করলাম, আপনি লিখে নেন। প্যাসার ডোমেস্টিকাস, এটা হলো আপনার মেডিসিনটার নাম। আর এই পাখিটার কমন নাম হচ্ছে স্প্যারো বা চুড়োই। আমরা স্প্যারো নামে চিনবো। এটা প্রুভিং করেছেন মিশা নরল্যান্ড। ইনি কিছুদিন আগে মারা গেছেন, এই 17-18 সালের দিকে। উনি অনেকগুলো মেডিসিন প্রুভিং করেছেন। তার আরেকজন প্রুভার হলেন পিটার ফ্রেজার। আরেকজন আছেন জন শেলটন আর কি। ওনার গিয়ে আমি এখানে রেফারেন্সে নিয়ে আসি, কারণ ইনারাই প্রথম 2004 সাল থেকে এই মেডিসিনটা ইউজ করছে। যেহেতু আমরা মেডিসিন ইউজ করি না, মেডিসিন আমরা জানি না বলে ইউজ করি না, আমি প্রতিনিয়ত এত এত এই মেডিসিনটা মানে কি বলবো, খুবই মানে ম্যাজিকের মতন কাজ করছে আর কি, ম্যাজিক। আমি একটা মেসেজ আপনাদেরকে একটু দেখাতে চাই। একটা ভিডিও, আপনার কি মেসেজ দেখতে পাচ্ছেন কি না? দেখা যায়? ভালো বোঝা যায় না মনে হয়, না? না স্যার, বোঝা যায় না, দেখি এখান থেকে বোঝা যায়? বোঝা যায় না। আচ্ছা, আমি পরে স্ন্যাপ দিয়ে দিব। মানে ইনি লিখেছেন কি, আসসালামু আলাইকুম ডক্টর। ইনি কিন্তু একজন এমবিবিএস ডাক্তার, এবং তিনি আসছিলেন গত পরশুদিন, মানে পরশুদিন, গত পরশুদিনের আগের দিন আর কি। তো তার পেটের প্রচন্ড সমস্যা ছিল। মানে বাবা মারা গেছে, তারপর থেকেই তার প্রবলেম শুরু। যদিও আমি এলিমেন্ট ফ্রম ডেট প্যারেন্টস এই রুব্রিক্সটার দিকে যাইনি, রুব্রিক্সের চিন্তা করিনি। তো তিনি কি লিখছেন, আসসালামু আলাইকুম ডাক্তার, হোপ ইউ আর ওয়েল, আই এম দিয়া, আই ভিজিটেড ইউর চেম্বার লাস্ট স্যাটারডেতে আসছিলেন। দ্য মেডিসিন ইউ গিভ মি, দ্যাট ওয়াজ ওয়ার্ক লাইক magic, alhamdulillah. I am feeling much better now. Yesterday was my birthday, and there was some little arrangement. I took some rich food confidently, like cake, pulao, beef, drinks, but surprisingly fact is that there are no more discomfort or bloating. তার খালি হতে আমার চেম্বারে সেই করছিল, ব্লটিং করতেছিল, ব্লটিং ইন মাই স্টোমাক। সো থ্যাঙ্কস টু অলমাইটি অ্যান্ড থ্যাংক ইউ, বাট রিমেনিং লিটিল ডিস্টারবেন্স ইন স্লিপ। মানে তার মেন প্রবলেম নাই, এখন সে বলতেছে যে আমার স্লিপের ডিস্টার্ব হচ্ছে। হোপ ইট উইল রিকভার গ্র্যাজুয়ালি, থ্যাঙ্কস। ঠিক আছে। তো আমি এটা কেন বললাম, এটা কিন্তু একজন অলরেডি মানে পাশ করা এমবিবিএস ডাক্তার, রাজশাহী থেকে সে পাশ করছে। তো সে তার প্যাথির সবকিছু করেছে, সে সবকিছু জানে, ডিফারেন্ট টাইপ মেডিসিন খাচ্ছে। জাস্ট একটা 30 ডোজ প্যাসার ডোমেস্টিকাস দেখেন কি কি নিতে পারছে। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারলে, মেডিসিনটা বুঝতে পারলেই আপনারা পারবেন, প্রতিনিয়ত ইউজ করতে পারবেন। কারণ এই মেডিসিনের যে আইপিআর মানে কি, ইন্টারপার্সন রিলেশনশিপ, মানে আমাদের আশেপাশের আমরা ফ্যামিলিতে, আমরা পরিবেশের মধ্যে কিরকম রিয়াক্ট করছি, কিরকম আমাদের অ্যাটিটিউড থাকতেছে, এই পুরো বিষয়টা খুবই কমন। আমরা যদি বুঝতে পারি, আমি একটা কেস বলেছি, ওইটা অনেকের কাছে আনকমন মনে হয়েছে, কিন্তু ডেফিনেটলি আমি আপনাদেরকে বলছি, এই মেডিসিনটা আপনারা ইউজ করেন, কনফিডেন্টলি আপনারা প্রচুর দিতে পারবেন। মানে 2 দিন 4 দিন পর পর আপনি দিতে পারবেন। এর মধ্যে আমি স্কিন ডিজিজ বলেন, সেক্সুয়াল মানে একদম ইয়ে নাই, কোনো আগ্রহই নাই বলেন, এই টাইপের বেশ কিছু মেডিসিন দিয়ে রাতারাতি। আরেকদিন একটা পেশেন্ট, আমি কনফার্মলি তাকে জেলসিমিয়াম দিব, মানে দিবই, আমি মনে বলেছিলাম, কিন্তু আমি একটা জায়গায় একটা ওই মেডিসিনের ইয়ে পেয়ে আমি মেডিসিনটা দিলাম। জাস্ট আমি দিয়েছি 3টার সময়, সে রাত 12টার সময় আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমাকে কেন আগে ওষুধটা দেননি, আমার তো একদম ইয়ে, সে মানে মানে আমি যে একদম নতুন ভাবে আবার ইয়ে হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই, কোমর ব্যথা, মাজা ব্যথা।
তো এই লেভেলের ইয়ে আছে, অথচ আমরা ম্যাথমেটিকায় কিন্তু এখনো এটা আসেনি। হয়তো লেটেস্ট কিছু ম্যাথমেটিকায় আছে যেটা অনলাইন থেকে পড়া যায় বা কিনতেও পাওয়া যায়, রেপার্টরিতেও এখন ওইভাবে আসে না। আমি আপনাদেরকে রুব্রিক্সের লিস্ট দিয়ে দেবো, আপনারা অ্যাড করে নেবেন। মূল বিষয় হচ্ছে আপনারা থিম যদি বুঝতে পারেন, পার্সনটাকে ম্যানটাকে যদি বুঝতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনারা এই মেডিসিনটা অনেক ইউজ করতে পারবেন। তো যাক, আমরা টাইম টু টাইম সেগুলো শেয়ার করবো। কবি, আমাদের জাতীয় কবি, কি ব্যাপার, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন? মস্ত বড় দালান বাড়ি উই লাগা ওই কড়ির ফাঁকে, ছোট্ট একটা চড়ুই ছানা কেঁদে কেঁদে ডাকছে মাকে, চুচা রবে আকুল কাঁদন যাচ্ছিল নে বাসন বায়ে, মায়ের পরাণ ভাবলে বুঝি দুষ্টু ছেলে নিচ্ছে ছায়ে, অমনি কাঠের মাঠটি হাতে ছুটলো মাতা ফড়িং মুখে, স্নেহের আকুল আশিস জোয়ার উতলে উঠে মায়ের বুকে। তার একটা চুড়োই নিয়ে কবিতা, এটার ব্যাখ্যা আছে, আমি যেহেতু সময় চলে যাচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি না, এটার সাথেও এটার একটা ইয়ে আছে, ভাবনা আছে, সেইটা আমরা আলোচনা করব টাইম টু টাইম। তো প্যাসার ডোমেস্টিকাস ডেফিনেটলি খুবই সুপরিচিত একটা পাখি, আমরা যেটাকে আমাদের দেশে আমরা কি বলি? চড়ুই, অনেকে চড়াই বলে। হ্যাঁ, এলাকা ভেদে এক এক ধরনের নাম। ইংরেজিতে কি বললাম? স্প্যারো, এটা মুখস্থ করে নেন। স্প্যারো, স্প্যারো মানে চড়ুই, এটা 3-4 বার বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে, স্প্যারো। তো চড়ুই হচ্ছে প্যারিসন, প্যাসারিন বার্ড। প্যাসারিন হচ্ছে একটা ফ্যামিলির নাম। আমরা যারা প্রাণী বিজ্ঞান দেখেছি, তা আমরা দেখেছি ক্লাসিফিকেশন করা হয়। হ্যাঁ, এই ক্লাসিফিকেশন হচ্ছে প্যাসারিন বার্ড, এদের পরিবারের নাম হচ্ছে প্যাসিরিডে। প্যাসিরিডে, আমার এগুলো স্লাইডে দিলে ভালো হতো, কিন্তু খুবই দুঃখিত আমি সময় করতে পারিনি। তো শহর কি গ্রাম সবখানে কিন্তু চড়ুই পাখির দেখা মেলে। এরা সব সময় দেখবেন যে আপনার আশেপাশেই আছে, আপনি জানালা খুলেন, খুললেই চড়ুই পাখিকে দেখা যায়। ঘরের কোণে, দালানের কোঠরিতে, কার্নিশে, বারান্দায়, ভেন্টিলেটারে, মিটারের আমাদের ইলেকট্রিক মিটারের বাক্সের ওইখানে, সিলিং এ, পাইপের ফাঁকে, সেফটি ট্যাঙ্কের যে পাইপটা যায় আমাদের, সেই পাইপের ফাঁক পুকুরে, কোঠরিতে এরা বাসা বাঁধে, শুকনো ঘাস পাতাতে বাসা বেঁধে বসবাস করে। মানুষের গৃহ কোণে বাসা বানায়, দেখবেন যে গ্রামের বাড়িতে আমরা দেখতে পাই যে চালা থাকে, চালার নিচে বাসা বানায়, তাই না? এই যে বাসা এরা মানুষের গৃহে বানায়, এই কারণে এদেরকে বলা হয়, কি বলা হয়? হাউস স্প্যারো। হাউস স্প্যারো, এটার বাংলা হলো গৃহস্থালির চড়ুই, এই নামে অনেকে ডাকে। তো হাউস স্প্যারোটা খুব কমনলি, মানে ইংরেজরা কিন্তু হাউস স্প্যারো নামে এটাকে চেনে। তো চড়ুই পাখি কি হয়? সারাদিন লাফিয়ে বেড়ায়। এই আমি যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু গল্প না, এগুলো হলো ডক্ট্রিন অফ সিগনেচার। এই ক্যারেক্টার গুলো আমরা এই মানুষের মধ্যে পাই। এই কারণে আমি পাখির পরিচয়টা আপনাদেরকে দিয়ে নিচ্ছি। যখন কোনো মেডিসিন পড়বেন, ওই মেডিসিনের সোর্সের বেসিক ক্যারেক্টার যেটা আছে, সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তাহলে চড়ুই পাখি কি করছে? সারাদিন লাফিয়ে বেড়াচ্ছে, মাটি থেকে পোকামাকড়, শস্য দানা খুঁটে খাচ্ছে, ঘাসের মধ্যেও এরা কিন্তু পোকামাকড় খুঁজে বেড়ায়। এবং আমি ভিডিও দেখাতাম, আসলে খুব তাড়াহুড়া, কয়েকদিন সময় করতে পারিনি। এরা কি করে দেখেন, এই এরা কিন্তু এরকম এরকম করে চলে না, এরকম করে লাফায় লাফায় চলে, খেয়াল করেছেন? এরকম করে লাফ দেয়, লাফ দিয়ে লাফ দিয়ে চলে, লাফিয়ে লাফিয়ে চড়ে বেড়ায়। তো গ্রামের মাঠের কাছে, ঝোপঝাড়ে, নদীর ধারে, শহরের চালের গুদামে এদেরকে আমরা দল বেঁধে খাবার করতে বলি, খাবার খুঁজতে দেখি, খাবার খেতে দেখি। আপনারা দেখেছেন কিনা, এক ঝাঁকে 40-50টা, 100-150টা এই পাখি থাকে, একদম ঝোপ ধরে এসে নেমে যায়। আমি তো পাখির ছবি তুলতে চাই, খুব মজা লাগে। তো পৃথিবীতে প্রায় 48 প্রজাতির চড়ুইয়ের বাস, এর মধ্যে হাউস স্প্যারো হচ্ছে সবচেয়ে পরিচিতি, মানুষের একদম খুব কাছাকাছি। এদের আদি নিবাস ছিল হচ্ছে ইউরেশিয়া এবং আফ্রিকা মহাদেশে। বর্তমানে এরা ইউরোপ,
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ছড়ায় আছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান, জাপান, কোরিয়া, ইরান, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমারে এই চড়ুইদের একদম বিচরণ ক্ষেত্র। একদম বাংলাদেশে যেরকম দেখতে পাওয়া যায় ওগুলাতেও, এই দেশগুলোতেও এরকম দেখতে পাওয়া যায়। তো একটা চড়ুই পাখির দেহ খুব ছোট, 15 সেন্টিমিটার, এগুলোর ওজন 20 গ্রামের মতো, 20 গ্রামের মতো। তো পুরুষ এবং স্ত্রী উভয়ের মাথা, ঘাড় এবং পুরো মুকুটের এই এই অংশটায় পালকের কি হয়, রং হচ্ছে মরিচে বাদামি এবং চকলেট বাদামি, চকলেট বাদামি কালারের থাকে আর কি। স্ত্রী স্ত্রী চড়ুই আর পুরুষ চড়ুই দেখতে কিন্তু আলাদা। পুরুষটা একটু কালো থাকে, একটু ইয়ে, আমি যে ছবিটা দেখালাম ওটা পুরুষ চড়ুই, আর স্ত্রীটা একটু ম্যাটম্যাটা টাইপের হয়, কালোর ভাবটা ইয়ে থাকে না। একটা মজার জিনিস কি জানেন, এই মানুষ বাদে যত পশু পাখি আছে সব পশু পাখির কে বেশি সুন্দর দেখতে? এনি আইডিয়া? ছেলেরা স্যার। ছেলেরা সুন্দর। যত সুন্দর পাখি দেখবেন, যত সুন্দর পশু দেখবেন সব হচ্ছে পুরুষ। আর মহিলারা দেখতে অতটা লুক্রেটিভ না, অত সুন্দরও না। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা আল্লাহ মানে আলাদা, আল্লাহ অদ্ভুত ভাবে জিনিসটাকে মিলাইছেন আর কি। তো যাক, স্ত্রী পুরুষের উভয়ের মাথা এবং ঘাড়ের ইয়েতে আপনার বাদামি কালচে চকলেট টাইপের থাকে, কিন্তু পুরুষেরটা একটু কালচেটা বেশি থাকে। প্রতিটা প্রজাতির মধ্যে এই যে আমি বললাম কতগুলো প্রজাতি আছে, 48টা। 48টা প্রজাতির মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। আমার মোটামুটি ধরেন যে 18টা প্রজাতির ছবি আমার নিজের তোলা আছে। হ্যাঁ, 18টা, হ্যাঁ 18টার মতো। তো চুড়োয়ের বাহিরের পালকে, মানে প্রাইমারি পালক যেটা বলে, যে যেটাতে ওড়ে, সেইখানে একটা ভেস্টিজিয়াল ডরসাল থাকে, হ্যাঁ, এবং জিহ্বায় একটা অতিরিক্ত হাড় থাকে, হাড় বাড়ানো থাকে, যেটাতে বীজ যখন তারা নেয়, সিড নেয়, তখন ওই সিডটাকে শক্ত করে ধরার জন্য একটা আলাদা হাড় থাকে। আর এই বীজ খাওয়ার জন্য এদের বাইল কি হয়, বাইলটা স্পেশালি একটা বিশেষভাবে আল্লাহ তৈরি করেছেন। আর এদের প্রসারিত পৌষ্টিক নালী রয়েছে। এটা মোটামুটি আপনারা ঘাটলেই, গুগল ঘাটলেই এই তথ্যটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। এবার আমরা জানবো যে আমাদের আসলে জানতে হবে যে চড়ুই কেন, মেডিসিন হিসেবে চড়ুই কেন নেওয়ার দরকারটা কি? হ্যাঁ, এটা একটা জিনিস হইলো, মুরগিও তো হতে পারতো, মুরগি না চড়ুই হলো কেন, সেটা অন্য বিতর্ক। আমরা এটা ধীরে ধীরে জানবো কেন কুভারের মাথায় আসলো চড়ুইটাকে নিতে হবে। তো তার আগে কিছু ইতিহাস একটু জেনে নিই। ইতিহাস হচ্ছে মানে প্রতীকী অর্থে বলা যায়, সিম্বলিক অর্থে বলা যায়, চড়ুইয়ের বিপুল সংখ্যার কারণে তারা সুরক্ষা দিতে পারে। মানে এরা তো একসাথে দল বাঁধে ইয়ে করে, এমনও দল আছে দেখা যাচ্ছে 500-600 পর্যন্ত একসাথে তারা যাচ্ছে। তো যখন অনেকগুলো একসাথে থাকতেছে, তার মানে তারা একটা শক্তিতে পরিণত হচ্ছে। তারা দল বেঁধে চড়ে বেড়ায়, একসাথে খায়, এবং এরা কিন্তু শান্ত প্রকৃতির পাখি, এরা অত হিংস্র না। তবে যেহেতু দল বেঁধে থাকে, এই জন্য শিকারী যারা পাখি আছে, শিকারী পাখির নাম একটা বলেন দেখি। শিকারী পাখি কে? একটা শিকারী পাখির নাম বলেন। ঈগল। ঈগল, হ্যাঁ। ফিঙেও কিন্তু একটা শিকারে পাখি। কাক পাখি রয়েছে স্যার। জি, ঘুঘু, কি বলেন? কাক পাখি বাজ রয়েছে, কাক। পাখি হতে পারে। হ্যাঁ, বাজ পাখি, এগুলো তো বড় শিকারী পাখি, তাই না? তো এই শিকারী পাখিরা, এরা যেহেতু দল বেঁধে থাকে, এই কারণে এদেরকে ভয় পায়। তো চড়ুইয়ের সংখ্যা, এই একসাথে থাকার, এইটা আমাদেরকে নিরাপত্তা শেখায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আলোচনায় আসবো। চড়ুইয়ের এই শত শত চড়ুই একসাথে আছে, যে তারা একটা নিরাপত্তা বলয় তৈরি করছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। চড়ুই খুবই অতন্দ্র, সতর্ক, প্রহরারত পাখি, খুব অ্যালার্ট। হ্যাঁ, তাদের খাদ্য খোঁজার প্রতি একদম, তাদের কনসেন্ট্রেশন হচ্ছে
আমরা খাদ্য খুঁজবো, বাসা বানানোর নেস্টিং যেটাকে বলে, বাসা বানানোর সামগ্রী, খড়কুটো এগুলো খুঁজতে থাকে, এবং এমন ভাবে তারা বাসা বানায় যাতে তাদের ছানাগুলো সুরক্ষিত থাকে। ঠিক আছে, একসাথে খুঁজছে, একসাথে নেস্টিং এর জিনিসগুলো খুঁজতেছে এবং বাচ্চাকে সুরক্ষিত করে। এটা আমাদেরকে মনে করে দেয় নেগেটিভিটি পরিহার করতে হবে এবং একটা পূর্ণ এবং সুস্থ জীবন যাপন করতে হবে। এটা হলো চুরোয়ের প্রতীক। আমি আসছি, দেখেন এদের যে মানে কি বলবো, রিলিজিয়াস অ্যাসপেক্টে চুরোয়ের গুরুত্ব কত, আমি এটা আজকের আলোচনায় আনবো। তাদের অধ্যাবসায় এবং সততা রয়েছে, যা আমাদের দেখায় যে পরিবর্তনের জন্য আমাদের অনেক বড় হতে হবে না। ছোট্ট চুরোই কত সুন্দর বাসা বানায় ফেলতেছে। এদের কালার, আমি কালারের বর্ণনা দিলাম, এই কালার ধূসর টাইপের। তো এরা যখন ধরেন যে খড়ের পালার মধ্যে চলে যায়, শুকনো ডাল পাতার মধ্যে চলে যায়, তখন কিন্তু এদেরকে আমরা দেখতে পাই, আমরা ছবি তুলি তো আমরা জানি যে কোন জায়গায় কি আছে, আমরা একটু হলে বুঝে ফেলি। কিন্তু আপনি ইন জেনারেল একসাথে দল বেঁধে না থেকে একটা চুড়ো যদি থাকে আপনি দেখতে পাবেন না। মানে এদের কালারটা এমন, বডির কালার, এটাকে বলে ক্যামোফেজ। এরা খুব সহজেই ছদ্মবেশ ধারণ করতে পারে। এটা কিন্তু এই পেশেন্টের মধ্যে পাওয়া যায়, আমি বলবো ধীরে ধীরে। ঠিক আছে, এরা কেমোফেজ নিতে পারে, ছদ্ম ধারণ করতে পারে তাদের বডির কালারের জন্য, বডির স্ট্রাকচারের জন্য। এরা উঠতে ওস্তাদ, ফুট করে উড়ে চলে যায়, তাই না? এইটা আমাদেরকে সমূল্যের প্রতিফলন করে, আমাদেরকে শেখায় আমাদেরকে ক্রিয়েটিভ হতে হবে এবং সমস্যার সমাধানের জন্য ভাবতে হবে। যে কেমোফেজ প্রকৃতির সাথে মিশে গেল, আর কি হচ্ছে কেউ চিনতে পারছে না, থ্রেট কমে গেল, তাই না? স্প্যারোকে বলা হয় হায়ার থট এন্ড প্যাশন ও এনার্জি, আইডিয়া দিয়ে আমাদের বোঝাকে হালকা রাখতে হবে এবং আমাদের হৃদয় ভরাক্রান্তটাকে পরিহার করতে হবে। চড়ুই থেকে অনেক কিছু শেখার আছে আর কি, আমরা আলোচনা করছি। তো তার আগে আমরা একটু ছোট্ট চড়ুই নিয়ে আরেকটা গান একটু দেখে আসি, খুবই বিখ্যাত। এটা বেসিক্যালি বাইবেলের একটা অংশ থেকে গানটা ইন্সপায়ার্ড আর কি। তো বাইবেলের চড়ুইকে একটা উল্লেখযোগ্য ছোট পাখি, সামাজিক প্রাণী হিসাবে উল্লেখ করেছে। একটি একা চড়ুইকে ডিপ লোনলিনেসের প্রতীক, খুব গভীর একাকিত্বের প্রতীক হিসাবে বলা হয়েছে। হ্যাঁ, গীত সংহিতা 102 এর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আমি সজাগ থাকি এবং এমনটি হইয়া আছি যেন চুড়োই ছাদের উপরে একাকী রয়েছে। তো চুড়োইকে এতই সম্মান করা হয়েছে যে এই ইয়েতে দেওয়া আছে আমাদের বাইবেল থেকে আমি বলতেছি, এটা এরকম করা আছে যে ওখানে লেখা আছে যে আপনি যদি তাদের 4টি কিনে থাকেন তবে বিক্রেতা আরো একটি বিনামূল্যে নিক্ষেপ করবেন, দিবে আর কি। এই অতিরিক্ত চুড়োই সম্পর্কে যিশু বলেছেন, এবং তাদের একটি আগে ভুলে যায়নি ঈশ্বর, তার সৃষ্টির প্রতি যত্নশীল এতটাই ছিল যে অতিরিক্ত চুড়োইটিও ঈশ্বর পর্যবেক্ষণ করেছে। এর পিছনে চিন্তা ছিল, ঈশ্বর যদি ক্ষুদ্র চড়ুই এবং তার ভাগ্য নিয়ে চিন্তিত হন তবে কত বড়। বিষয়টা বুঝেন, মানে ঈশ্বরের সৃষ্টিকর্তার বিষয়ে এখানে বলা হয়েছে যে তার উদ্বেগ অবশ্যই মানব জাতির জন্য, যার মূল্য চুড়োয়ের থেকেও অপরিমেয় বেশি, এরকমটা বলা হয়েছে। তো একজন সুপরিচিত খ্রিস্টানদের ইয়ে থাকে আর কি, ওই যে কিছু ওটাকে কি বলে, কোরাস, হ্যাঁ, স্তোত্র বলে আর কি, মানে গান টাইপের ইয়ে থাকে, সেখানে লেখা আছে হিজ আইজ ইজ অন দ্য স্প্যারো, এই গানের প্রথম লাইনটা আর কি। এই শ্লোকের উপরে ভিত্তি করে উদ্ধৃতিটা আরো বলা হয়েছে, এরকম লেখা আছে যে কেন আমি নিরুৎসাহিত বোধ করব, ছায়া কেন আসতে হবে, কেন আমার হৃদয় একাকিত্ব বোধ করবে এবং স্বর্গ ও বাড়ির স্বপ্ন দেখব। যিশু যখন আমাদের ভাগ্য, আমাদের শক্তিশালী প্রতিরক্ষা, তিনি তার চোখে চুড়োয়ের দিকে, আমি জানি সে আমার দিকে দেখতেছে।
তো এই ধরনের মানে বাইবেলের মধ্যে চুড়ইকে কিন্তু খুবই চমৎকার একটা জায়গায় নিয়ে গেছে। কিছু পুরনো সংস্কারের কথাও একটু বলি। যেমন প্রাচীন সময়ে কিছু আগেকার জামানা এটা মনে করা হতো, যদি একটা চুড়ই আপনার বন্ধ জানালা দিয়ে দিকে উড়ে যায় এবং দেখা যাচ্ছে মারা যায়, তাহলে এটা ইঙ্গিত করবে যে আপনার পরিচিত কারো মৃত্যু ঘটবে। এই একটা কুসংস্কার কিন্তু একটা সময় প্রচলন ছিল। চুড়ই যখন আপনার আশেপাশে উড়ে বেড়াচ্ছে, এর অর্থ কি? চুড়ই কিসের প্রতীক? চুড়ই হচ্ছে আধুনিক নতুন যুগের চেনাশোনাগুলোর প্রতীক। চুড়ইকে মনে করা হয় আনন্দ, সম্প্রদায়, দলবদ্ধতা, সরলতা, সুরক্ষা, কঠোর পরিশ্রম বা সমূল্য এটার প্রতীক মনে করা হয়। ঠিক আছে। আর 1700 শতকে ইউরোপের মধ্যযুগে চুড়ইকে কৃষক এবং নিম্ন শ্রেণীর প্রতিনিধিত্ব বলে মনে করা হতো। চুড়ইয়ের আধ্যাত্মিক অর্থ হলো উড়ন্ত চুড়ই। এর প্রতীকতা নির্দেশ করে হচ্ছে পছন্দ। উড়ন্ত চুড়ই মানে হচ্ছে পছন্দের স্বাধীনতা। আমরা বাক স্বাধীনতা বলি, এরকম আপনি চুজ করতে পারবেন। এটা কিন্তু এই পেশেন্টের মধ্যে আছে, এই জিনিসগুলা। পছন্দের স্বাধীনতা, আপনি যার সাথে সময় কাটাতে চান তার সাথে সময় কাটানোর স্বাধীনতা। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আকাশে চড়ুই পাখি একটি ঝাঁকে দেখা যায়, পরিবারের সাথে সংযুক্ত এবং পরিবারের সাথে কিভাবে বন্ধন করা যায় এইটা নির্দেশ করে। তো জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোনো বাড়িতে চড়ুই বাসা বাঁধলে সেই বাড়ির বাসিন্দাদের জন্য শুভ হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে বাড়িতে চড়ুইয়ের বাসা তৈরি হয় সেখানে সুখ সমৃদ্ধি আসে এবং সে বাড়িতে মঙ্গলময় হয়ে ওঠে। শুধু তাই নয়, দুর্ভাগ্যও সৌভাগ্যে পরিণত হয়। তাহলে দেখেন জ্যোতিষশাস্ত্র কতটা গুরুত্ব দিয়েছে। ঠিক আছে। চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে সংসারের অর্থনীতির উন্নতি হবে দক্ষিণ দিকে। ঠিক আছে। আর দক্ষিণ পশ্চিম দিকে যদি বাসা বাঁধে তাহলে আয়ু বৃদ্ধি হবে। আপনার আর্থিক উন্নতি তো বললামই। তো এই যে আমরা বাইবেলে দেখলাম, আমরা জ্যোতিষ শাস্ত্রে দেখলাম, তাই না? তাহলে চড়ুইয়ের গুরুত্বটা বোঝানোর জন্য। তো দেখেন এই মেডিসিনটা কিভাবে তৈরি করা হলো। ঠিক আছে। মেডিসিন তৈরি নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম যে তারা কিভাবে টিনচার বানালো এবং করলো। তো আমি অত কথা বলবো না, ছোট্ট করে বলি। এই ওষুধ তৈরি হয়েছে ইয়ং মেল স্প্যারো। স্প্যারো মানে কি বললাম? চুড়ই। স্প্যারোর মৃত চুড়ইয়ের মাথা থেকে, হেড থেকে টিনচার তৈরি করা হয়েছে আমাদের যে ফর্মুলা আছে সে অনুযায়ী। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ফিমেল স্প্যারো থেকে তৈরি হয়নি, মেল স্প্যারোর হেড থেকে তৈরি হয়েছে। বুঝতে পারছেন? এটা মাথায় রাখেন, নোট করে রাখেন। এবার আসি আমরা গ্রিক মেথোলজিতে। প্রাচীন গ্রিক পুরাণে কি বলেছে সেটা নিয়ে আলোচনা, খুবই মজার আর কি। হ্যাঁ, আমি মানে এই ইয়েগুলা গত কয়েকদিন থেকে পড়তেছিলাম। প্রতিদিন মনে হয় 4টার সময় উঠি আর এই কলেজ যাওয়া 10টা পর্যন্ত টানা পড়তেই থাকি। এই শুধুমাত্র এই মেথোলজি, মেডিসিন নিয়ে না, মিথোলজিক্যাল বিষয়। আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আমি বেসিক্যালি পড়েছি এবং আপনাদের জন্য নোট করেছি এবং আমার মনে হচ্ছে এগুলো আপনাদের জানা দরকার। তো গ্রিক পুরাণে স্প্যারোকে মনে করা হয় সিম্বল অফ লাভ। সিম্বল অফ লাভ মানে হচ্ছে ভালোবাসার প্রতীক। এটা আন্ডারলাইন করে নেন, লিখে নেন। গ্রিক মিথোলজিতে কি বলা হয়েছে? সিম্বল অফ লাভ। স্প্যারোকে মনে করা হয়, স্প্যারো বা চড়ুইকে মনে করা হয় অ্যাফ্রোডাইট। আমি অ্যাফ্রোডাইটের ইয়েটা একটু দেখাই, স্লাইড। অ্যাফ্রোডাইট, দেখেন অ্যাফ্রোডাইট কে? এই দেখেন অ্যাফ্রোডাইট। অ্যাফ্রোডাইট হলো বাংলায় অ্যাফ্রোদিতি, বাংলায় করেছে নাম দিয়েছে অ্যাফ্রোদিতি। খুব মজার গল্প আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই চিত্রটার সাথে আপনারা পুরো অর্ধনগ্ন বলবো না, পুরোই নগ্ন, ওইভাবে দেখেন না, আমরা শেখার জন্য দেখতেছি। এটা আপনারা পরিচিত, আপনারা জানেন এই অ্যাফ্রোডাইটের এই ছবিটা দেখেছেন, এটা দেখা যায় মাঝে মধ্যেই দেখা যায়। তো এই
অ্যাফ্রোডাইট কে? অ্যাফ্রোডাইট, এই অ্যাফ্রোডাইট বা অ্যাফ্রোদিতি, আমি অ্যাফ্রোদিতি বলি। এই অ্যাফ্রোদিতি দেবী, ইনি গ্রিক দেবী আর কি, প্রাচীন গ্রিক পুরাণে তার পাওয়া যায়। গ্রিক পুরাণে কিসের দেবী? এনাকে মনে করা হয় প্রেম, সৌন্দর্য এবং ফার্টিলিটি, উর্বরতা, ফার্টিলিটি শক্তির দেবী এই অ্যাফ্রোদিতি আর কি। তার রূপ, গুণ, সৌন্দর্যে অভিভূত ছিল স্বর্গ, মর্ত, পাতাল, সব লোকের যত বাসিন্দা আছে সবাই। তাকে পাওয়ার জন্য দেবতা এবং মানুষের মধ্যে যুদ্ধ হতো, সেভারাল টাইম যুদ্ধ হয়েছে। রোমান পুরাণে অ্যাফ্রোদিতির আরেক নাম হচ্ছে ভেনাস। ভেনাসকে কি বলা হয়? সৌন্দর্য এবং প্রেমের এক গভীর সংমিশ্রণের অধিকারী ছিলেন দেবী আফ্রোদিতি। তাকে ফার্টিলিটি মানে কি বললাম? উর্বরতা, ফার্টিলিটি, এবং মাঝে মাঝে প্রিসাইজ ওভার ম্যারেজ মানে বিয়ের দেবীও মনে করা হতো। তো গ্রিক মিথোলজির সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত 12টা দেবদেবী, এই 12 জন দেবদেবীকে বলা হয় অলিম্পিয়ান। প্রথম যুগে টাইটানদের পরে এই 12 জন দেবদেবীর ক্ষমতা শীর্ষ আরোহণ করেন। অলিম্পিয়াস পাহাড়ে বসবাস যেহেতু এরা করতেন, এই কারণে এদের নাম ছিল হচ্ছে অলিম্পিয়ান। তো হেসিডিয়ের বর্ণনা মতে আফ্রোদিতি হলেন সবচেয়ে বড় অলিম্পিয়ান, সবচেয়ে প্রাচীন বয়োজ্যেষ্ঠ অলিম্পিয়ান। তিনি সমুদ্রকে শান্ত করতে পারতেন, তৃণভূমিকে ফুল দিয়ে সাজাতে পারতেন, আরো ছবি ছিল সেগুলা দিলে বুঝতে পারতেন। তিনি একদম উত্তাল সমুদ্র, হ্যাঁ, হাত দিয়ে এরকম করে ইশারা করলে সমুদ্র শান্ত হয়ে যাচ্ছে। তৃণভূমি একদম ঘাসের ভূমি, সেখানে হাত দিয়ে দিল ফুল ফুটতে থাকতেছে। তো এমনকি তার কথায় ঝড় থেমে যায়, বন্য প্রাণীরাও তার বশ্যতা স্বীকার করে, তার আশেপাশে পাখিরা ঘুরে বেড়ায়। এ কারণে তার প্রধান প্রতীকগুলো প্রকৃতি থেকে আসা। তাকে সিম্বলাইজড করার জন্য যে প্রতীকগুলো নেওয়া হয়েছে, যেমন ধরেন গোলাপ, ঘুঘু, চড়ুই তার একটা প্রতীক, অন্যতম প্রতীক চড়ুই, রাজহাঁস। ঠিক আছে? তো গ্রিক উপকথায় রয়েছে এককালে দুই দেবতার যুদ্ধ শুরু হলো। এক পক্ষের দেবতা হচ্ছে আওয়ারনাস এবং অন্য পক্ষের হলো ক্রোনাস। ক্রোনাস কি করলো? আওয়ারনাসের লিঙ্গ পেনিস কেটে সমুদ্রে ফেলে দিল। তখন সমুদ্রের মধ্যে, এটা পৌরাণিক গল্প আর কি, তখন সমুদ্রের মধ্যে ফেনা তৈরি হয়ে গেল, প্রচুর ফেনা তৈরি হয়ে গেল। ওই ফেনা থেকে আফ্রিদিতির জন্ম। আফ্রিদি মানে কিন্তু আফ্রো মানে কিন্তু হচ্ছে ফেনা। ঠিক আছে? কারো কারো মতে দেবতা জিউস ও ডিডিয়ন ছিল আফ্রোদিতির বাবা ও মা। তো যাক, দেবী আফ্রোদিতি ওই আমরা ছবিতে দেখলাম ঝিনুকে ভেসে ভেসে সাইপ্রাস দ্বীপে চলে গেলেন। ঠিক আছে? তো এই বিষয়গুলাই, এই আপনি প্রাচীন যে চিত্রকলাগুলো আছে, আমি একটা দেখালাম, এরকম আরো চিত্রকলা আফ্রোদিতির পাবেন, এই জিনিসগুলাই আছে। তো তাকে স্বর্গীয় নারীত্বের প্রতীক রূপে মনে করা হয়। হ্যাঁ, স্বর্গীয় মানে গডনেস অফ লাভ। আফ্রোদিতি হলেন গডনেস অফ লাভ, গডনেস বলবো না, গডেস অফ লাভ। হ্যাঁ, ভালোভাবে খেয়াল করেন, খুব ভালোভাবে। এটা হলো ট্রু লাভ এন্ড সিম্বলাইজড স্পিরিচুয়াল কানেকশন। এই গডেস অফ লাভ মানে হলো ট্রু লাভ এন্ড সিম্বলাইজড স্পিরিচুয়াল কানেকশন, স্পিরিচুয়াল আধ্যাত্মিক একটা ভাবনা থাকে। এই মানুষগুলোর মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। এই ট্রু লাভ এবং স্পিরিচুয়াল কানেকশনকে আপনাদের মাথার মধ্যে রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা দেখবো এই রিমেডির মধ্যে এরকম অনেক কিছু আসবে, যেখানে আপনার কাছে মনে হবে যে মানে অন্যদিকে ডাইভার্ট করে নিচ্ছে, আপনার মনোসংযোগের বিচ্যুতি ঘটবে। হ্যাঁ, দেখা যাচ্ছে তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক দিয়ে একটু অন্যরকম মনে হবে, কিন্তু আলটিমেটলি আপনি যদি একটু ভালো করে গভীরভাবে তাকে অনুসরণ করেন, তাহলে দেখবেন যে সে মোটেও ওরকম না, স্পিরিচুয়াল কানেকশন তার মধ্যে আছে। তবে এই ট্রু লাভ এবং স্পিরিচুয়াল কানেকশন শুধুমাত্র ইন্দ্রায়িত লালসা, আমরা এই যে সেক্স বা হাগ
বা যে ইয়েগুলো হয় সেগুলোর মধ্যে না। যদিও চড়ুই হলো ওয়াইল্ড লাইফে প্রাপ্ত, আমরা দেখেছি চড়ুই প্রজাতির যে পাখিগুলো আছে এরা অত্যন্ত কামুক লম্পট টাইপের, ফুর্তিবাজ, খুব যৌন সক্রিয় পাখি। হ্যাঁ, চড়ুই পাখি মানে আমরা কিছুক্ষণ খেয়াল করলেই দেখবো যে তারা বারবার বারবার সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে যাচ্ছে, মেটিং এর দিকে যাচ্ছে, এটা আমরা দেখতে পাই। তো চড়ুই পাখি লোকালয়ে অর্থাৎ জনবসতির মধ্যে থাকতে বেশি ভালোবাসে, এই জন্য তো বললাম এদের নাম হচ্ছে হাউস স্প্যারো। এরা দল বেঁধে শস্য খুঁটে খুঁটে খায় এবং অমায়িক ভদ্র প্রাণী, এবং যেটা বললাম যে এরা খুব অ্যালার্ট, তাই না? এবং বাচ্চাদের ফিডিং করার জন্য এরা খাবার সংগ্রহ করে এবং বাচ্চাদের নিরাপত্তার জন্য এরা বাসা বাঁধে, সুন্দর বাসা বাঁধে। ঠিক আছে, আমরা এবার প্রুভিং থেকে একটু আলোচনা করব। প্রুভিং এ কি বলা হয়েছে, প্রুভিং মানে কি কি আসতেছে। আমাদের প্রুভারের নাম কি বললাম? মিশা নরল্যান্ড। মিশা নরল্যান্ড কি বলেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো স্প্যারো তথা চড়ুইয়ের মধ্যে থাকে হাই থটস এন্ড আইডিয়াস উইথ প্যাশন এন্ড এনার্জি। আমি মেসেজের মধ্যে দিয়ে দিই, তাহলে আপনাদের নোট করতে সুবিধা হবে। আমি মানেও করে দিচ্ছি, এগুলো প্রুভিং এর ডায়লগ। হাই থটস এন্ড আইডিয়া উইথ প্যাশন এন্ড এনার্জি us to keep our burdens as light so we avoid a heavy heart. এরা হাই লেভেলের, হ্যাঁ, এরা কিন্তু খুব হাই লেভেলের, হেভি হার্টেড। এদেরকে আপনি সস্তা বাজারে মনে করলে হবে না। হ্যাঁ, তাদেরকে মনে করা হয় হায়ার থটের, শুধুমাত্র সেক্স করবা, খাওয়া দাওয়া করবা, হ্যাঁ, খাবো দাবো সেক্স করবো, খাবো দাবো করবে, এইটা কিন্তু এই মেডিসিন না। এই প্রসেসের মধ্যে যারা চলে কিন্তু তারা কিন্তু এই মেডিসিনের মধ্যে না। এই ওষুধটা অনেক হাই লেভেলে ইনভলভ ব্যক্তিদের জন্য, সস্তা ভ্যালুলেস বাজারে ব্যক্তিদের জন্য না। তাদের লাইফ ফোর্স হলো এরা খুব প্যাশনেট। হ্যাঁ, এর কি বলছে, হায়ার থট এন্ড আইডিয়াস উইথ প্যাশন এনার্জি, প্যাশনেট এবং সাথে সাথে খুব এনার্জেটিক। এবং তাদের সাথে যারা থাকবে তাদের সব প্রবলেমকে সে কি করবে, লাইট করে দেবে। এটাই হলো স্প্যারো, অন্যদেরকে লাইট করে দেবে, অন্যদের সমস্যার সমাধান করে দেবে, এটাই হলো স্প্যারো। পবিত্র বাইবেলেও কিন্তু এই কথাগুলা কি বললাম, ছোট পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা সামাজিক জীব, বাইবেলে বলা হয়েছে সামাজিক জীব। ঠিক আছে, সঙ্গীহীন চড়ুই পাখিকে গভীর একাকিত্বের প্রতীক হিসাবে বাইবেলে বলা আছে, সঙ্গীহীন চড়ুইকে। তো এই মেডিসিনের সবচেয়ে মেইন থিম বা মেইন কি বলবো, ইম্পর্টেন্ট রুব্রিক্স বা কোর হলো ফেমিনিটি ইনক্রিজড সেন্সেশন অফ। লিখে নেন, ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফ। আমরা এই জিনিসটাই বুঝবো। ফেমিনিটি ইনক্রিজড সেন্সেশন অফ, ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফ মানে কি, ফেমিনিটি নারীত্বের ভাবনা, এই নারীত্বের ভাবনা ইনক্রিজ সেন্সেশন অফ, ঠুসে ঠুসে ভরা পার্সনের মধ্যে একদম নারীত্বের মানে অঙ্গে অঙ্গে নারীত্বের যা যা থাকে, নারীত্বটাকে ফেমিনিটি। ফেমিনিটি নারীত্ব, নারী মানে কি, হোয়াট ইজ নারী, পুরুষ কি, ম্যাসকুলাইন, তাই না, পুরুষ, হোয়াট ইজ পুরুষ, এই বিষয়গুলা কিন্তু আমাদের জানতে হবে। দেখেন, মডার্ন বুক, মডার্ন সায়েন্স কিন্তু এই বিষয়গুলা, আমি এখন যে আলোচনাগুলো করবো এগুলা কিন্তু সংজ্ঞায়িত করতে পারে না। ফেমিনিটির সংজ্ঞা আমরা যেটা অনুভব করি, আর আমাদের ডিকশনারি গুলা যেটা দিচ্ছে সেটাতে কিন্তু আমরা ফেমিনিটিটা বুঝবো না, নারীত্ব বুঝবো না। মডার্ন অ্যারোগেন্ট লুক এটাকে কিন্তু ডেসক্রাইব করতে পারে না। ফেমিনিটিটা হলো একটা স্পিরিচুয়াল বিষয়। নারীত্ব আমরা বলি না, নারীত্ব, নারীত্ব একটা স্পিরিচুয়াল বিষয়। এটা আমরা তো বাজারে এখন বানাই ফেলছি, কিন্তু এটা এরকম না। এটা খুব সহজজাত এবং স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক কোয়ালিটি, ন্যাচারাল কোয়ালিটি নারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এগুলো তার অস্তিত্বের সাথে মিশে থাকে, তাকে ডিফাইন করে, তাকে সংজ্ঞায়িত করে।
এটা ফেমিনিটি বেসিক্যালি তার নারীর পরিচয়ের সাথে সম্পর্কযুক্ত, তবে এটা জেন্ডারের সাথে কিন্তু রিলেটেড। তাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকে, আপনি যখন কোনো নারীর কথা ভাববেন, তাই না, একজন নারী, মহিলা, ফিমেল, ফেমিনিটি আমরা বলি, তাইলে ভালো হয়। একটা ফেমিনিটির কথা যখন আমরা ভাববো, তখন আমাদের মাথার মধ্যে কি আসবে, কি কোয়ালিটি আসবে? যেমন ধরেন যে আমরা যদি পুরুষ মনে করি, তাই না, পৌরুষত্ব, হ্যাঁ, আমরা যদি ভাবি, আমরা আমাদের প্রফেট, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করেন, আমরা হযরত ওমরের কথা ভাবি, আমরা হযরত আলীর কথা ভাবি, তাদের কি পৌরুষত্বের কথা, খালিদ বিন ওয়ালিদের কথা আমরা চিন্তা করি, তাই না, তাদের শৌর্য বীর্যের কথা আমরা কি আজও স্মরণ করি, তাদের কি পার্সোনালিটি ছিল, কি লিডিং ক্যাপাসিটি ছিল। আমার নবী কি করলেন, লিডিং ক্যাপাসিটিটা কি, মসজিদে নববী তৈরি করতে যে সবাই রেস্ট নিচ্ছে করছে, তাই না, উনি কি করলেন, উনি নিজে যে কাজ শুরু করে দিলেন। লিডিং ক্যাপাসিটি করিয়ে নেয়নি, তিনি নিজে ইনভলভ হয়ে গেলেন, তাই না। এই নেতৃত্বের কথা আমরা আজও স্মরণ করি। এটা কিন্তু ডিক্টেটরশিপ না। আমরা কার কথা বলবো, হিটলারের কথা বা এরকম কিন্তু না। তিনি নিজে করছেন, লিড দিয়ে কাজ করাচ্ছেন, সামনে এসে কাজ করছেন, সামনে এসে ডিফেন্ড করছেন, কারো কিছু হলে ডিফেন্ড করছেন, দিনের জন্য, উম্মার শান্তির জন্য লড়াই করে গেছেন। শুধু লড়াই না, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, লড়াই করে নিজেকে উৎসর্গ করেছেন। তো যখন আমরা পুরুষের কথা বলবো, তখন তাদের মতন কোয়ালিটির কথা আমাদের মাথায় আসবে। আমার মতন, আমি আপনার মতন না, ওই লেভেলের আসবে। অরিজিনাল স্পিরিচুয়াল পুরুষ হচ্ছে তারা। আর যখন আমরা স্ত্রীর কথা বলবো বা নারীর কথা বলবো, তখন আপনার মধ্যে কি আসবে, আপনার মধ্যে আসবে সফটনেস, সফট মাইশা, তাই না। একদম নারীর কি হয়, নারীর বেসিক কি হয়, কোমলতা। একটা মহিলার কি থাকবে, একটা মেয়ে মানুষের কি থাকবে, কোমলতা থাকবে। এটা একদম বেসিক থিম। মানে নারী ভাবা মাত্রই আপনার মাথার মধ্যে আসতে হবে যে একদম সফটনেস। আর এই কারণেই বিধাতা, এই কারণেই আল্লাহ, এই কারণেই প্রকৃতি একজন মেল পার্সনের বডিকে হার্ড করে দিয়েছে, ফিমেল পার্সনের বডি সফট। আপনার বডি টিপে দেখেন, আপনার ওয়াইফের বডি হাত দিয়ে দেখেন, বডির মধ্যে পার্থক্য। আমাদের মাসলগুলা হার্ড হয়, ফিমেলের বডি কি হয়, সফট। কিন্তু আমরা কি দেখি, আমরা দেখি ইদানিং বর্তমান জামানায় কি হচ্ছে, এই ফেমিনিটির উপরে অ্যাটাক বেশি। ফেমিনিটির উপরে অ্যাটাক হয় কি হচ্ছে, মহিলারা পুরুষ হওয়ার চেষ্টায় লিপ্ত। কি করছে, জিম করতে হবে, বডি বানাতে হবে, করছে না। মেয়েদের যে বেসিক ক্যারেক্টার, সেখান থেকে তারা বাড়ি আসছে, কর্মক্ষেত্রে তারা ঢুকে পড়ছে, ফাইট করতেছে, সমানে সমান অধিকার নিচ্ছে। সেটা ঠিক আছে, আমি ওটা নিয়ে করতেছি না, কিন্তু ফিমিনিটির যে বেসিক নেচার, যে ন্যাচারাল যে থিম, সেটা থেকে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এই বাড়িয়ে যাওয়ার চেষ্টা করার কারণেই তার মধ্যে পিসিওডি, পিসিওএস তৈরি হচ্ছে, পিসিওডি শিকার তারা হচ্ছে। এটা ভালো করে মাথায় ঢুকায় নেয়, এটা হলো সাইকোডিনামিক্স। আমরা আসবো আলোচনায়। তাদের শরীরকে তারা হার্ড বানিয়ে ফেলে, তাহলে কি ফিমিনিটির উপরে অ্যাটাক হয়ে গেল, কিন্তু অরিজিনালিতে সে খুব সফট, তাই না। মাঠে কাজ করবে, কায়িক শ্রম করবে কে, পুরুষের জায়গায় তারা যাচ্ছে, তাহলে সফটনেসটা পরিহার করলো। এই কারণে বডির মধ্যে সেই পরিবর্তনগুলো আসছে। তো যাক, ওষুধের প্রুভিং এর সময় কি কি পাওয়া গেছে এবার একটু আলোচনা করি। প্রুভিং এর সময় পাওয়া গেছে ফেমিনাইন বা মহিলা হওয়ার কারণে আমি অনুভব করছি, একজন প্রভাব বলতেছে যে তাকে খাওয়ানো হয়েছিল, তাকে একটা ডোজ প্যাসা ডোমেস্টিকাস 30 খাওয়ানো হয়েছিল। 30 খাওয়ানোর পরে সে বলছে যে আমি অনুভব করছি আমি আরো
আমার আরো ফেমিনাইন, আমার আরো মহিলা, আমার আরো নারীত্ব, নারীর যে বিষয়, আরো সফট হওয়ার প্রয়োজন, আমার সফট হওয়ার প্রয়োজন। ওষুধ খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি তো চুল কেটে কেটে ছোট করেছি, কিন্তু আমার এটা করা উচিত হয়নি, আমার চুল লম্বা রাখা উচিত। মহিলার বৈশিষ্ট্য কি? চুল লম্বা রাখা, তাই না? কিন্তু সে তো কেটে ফেলেছে, ওষুধ খাওয়ার পরে তার মধ্যে এই অনুভবটা চলে আসছে। আর বলছে যে আজকে আমার কানে লম্বা দুল পড়তে ইচ্ছা হয়েছিল। দেখেন সে ইয়ে হয়েছে এথেন্সে, সম্ভবত প্রুভিং হয়েছে, কিছু হয়েছে কানাডাতে, সেখানকার মহিলা বলতেছে আমার মনে হচ্ছে যে আমি লম্বা দুল পড়ি। তাহলে কি দুল পড়াটাও ফিমিনিটির একটা বৈশিষ্ট্য? ভেবে দেখেন কত চমৎকার ক্যারেক্টার এটা, মার্ভেলাস ক্যারেক্টার। মহিলারা কি করে? কানের দুল লম্বা লম্বা করে, নেল পালিশ দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়। আপনি বিয়ের সময় আপনি বিয়ে বাড়িতে তো গেছেন, আপনারা গেছেন তাই না? তো একজন মহিলা বিয়ে বাড়িতে আসছে, সেই মহিলার দিকে যখন আপনি তাকাবেন তখন আপনার মধ্যে কেমন ফিল আসবে? বোরখা পরে যান অনেকে, আমি তাদের কথা বলছি না, অনেক বোরখা পরা মহিলারাও বিয়ে বাড়িতে কিন্তু অনেক ভারী সাজে যান, তাই না? ইন জেনারেল আপনি যদি বাঙালি ক্যারেক্টার দেখেন বা এদের, তারা কি করে? অনেক সাজগোজ করে, একদম রূপচর্চা করে কি করে, নিজেকে মেলে ধরে, গহনা টহনা যা আছে দামি দামি কাপড় চোপড় পড়ছে, তাই না? একদম জামদানি শাড়ি পরছে, বা তার গলায় যে নেকলেস অনেক মোটা, হাতে বালা, কানে দুলগুলা ঝুমকা, তাই না? এরকম পড়তেছে, পরে না বিয়ে বাড়িতে? স্পেশালি কেন পড়ে? নিজেকে মেলে ধরার জন্য। উদ্দেশ্য তো একটাই, নিজেকে মেলে ধরার জন্য। রূপচর্চা করছে, বিয়ে বাড়িতে যাব, 15 দিন থেকে রূপচর্চা শুরু হয়ে গেছে, তাই না? তো সাজগোজ করা তথা রূপচর্চা করা হচ্ছে মহিলাদের একটা স্পিরিচুয়াল কোয়ালিটি। এটাকে কিন্তু অন্য কিছু মনে করেন না, আপনার একটা বাধা দিতে যেন না। আপনার বাড়িতে আপনি ঠিক আছে পর্দা রাখবে, ওটাকে মেনটেন করেন, সেটা করেন। বাড়িতে যেটা করছে মহিলা সাজগোজ করতে দেন। যদি আমিও আমার মায়ের উপরে খুব ইয়ে করতাম, সাজলেই বলে আপনি সাজছেন কেন, ইয়ে করছেন। যাক, এখন আমি বুঝি যে আমার সেগুলো ইয়ে না। সে মানতো, সে লিপস্টিকও দিত না। সে যদিও ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, ও লিপস্টিক ছাড়াই দেখা যাচ্ছে অফিসে যাচ্ছে, হ্যাঁ। তো সেটা আলাদা হিসাব, কিন্তু এটা করা উচিত না। এটা তার স্পিরিচুয়াল কোয়ালিটি। হ্যাঁ, এটা কিন্তু আবার ইয়ে মনে করেন না, মেকআপ না, এটা মডার্ন মেকআপ মনে করেন না। রূপচর্চা, মহিলাদের জন্য রূপচর্চা করাটা জরুরি। যখন আপনি কানে দুলটা লম্বা পরবেন, মহিলার কানের দুল লম্বা পড়েছে, তার মানে কি? লম্বা পড়াটা হচ্ছে ফেমিনাইন, ফেমিনিটির এক প্রতীক। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। তো এই মেডিসিনটা পড়তে যে, বুঝতে যে, এর ফিলোসফি নিতে যে, আপনাদেরকে বেসিক্যালি পড়ানোর জন্য আমার তো এত দরকার ছিল না। আমি তো কেস দেখবো আর সলভ করে দেবো, কারণ আমি মেডিসিন বুঝে গেছি। আমার মানে আমি কথা শুনলে বুঝে যাই। তা আপনাদেরকে আমি কোত্থেকে বুঝছি এটা বোঝানোর জন্য গোছাতে যে আমাকে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, অনেক পড়তে হয়েছে। তো আমি যেটা অনুভব করেছি এবং দেখেছি, পড়েছি বিভিন্ন লেখায়, যে বর্তমান জামানা হলো একদম বিশৃঙ্খলতায় ভরপুর, ঠিক আছে? এবং যখন একটা মহিলা, সেটা হতে পারে আমার বোন, আমার মা, আমার বউ, আমার মেয়ে, যেই হোক, আমার কেউ, তো সুন্দর একটা সালোয়ার কামিজ পরে আসছে, আপনি ডেফিনেটলি তাকে অ্যাপ্রিসিয়েট করেন। এটা করতে হবে। আপনি অ্যাপ্রিসিয়েট করে বলেন, বাহ তোমাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর সালোয়ার কামিজ পরে আসছো। তো এটা আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করি, তাই না? এটা এটা আপনারা করবেন, এটা করাটা উচিত। এটা আমাদেরকে শেখা গেছে, আমাদের ধর্ম, বিভিন্ন ধর্ম আমি কয়েকদিন থেকে পড়তেছি, সব ধর্মে বলা আছে অ্যাপ্রিসিয়েট করেন, অ্যাপ্রিসিয়েট করে ফেলেন, বাহ কত সুন্দর লাগতেছে। কিন্তু যখন দেখেন একজন মেয়ে দেখছে শর্টস পরে আসছে, ঠিক আছে, জিন্সের প্যান্ট পরে আসছে, একটা মানে শুধু টপস আছে, কোনো ওড়না নাই, ঠিক আছে,
তখন কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের অত ভালো লাগতেছে না, আমরা অ্যাটলিস্ট আমরা যারা মডার্ন চিন্তা চেতনা রাখতেছি না, আমরা বাঙালি চিন্তা চেতনা, আমরা কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি না। ঠিক আছে? তো এরা কিন্তু যারা এই টাইপের ইয়েগুলা বেশভূষা ধারণ করে, তারা কিন্তু বেসিক্যালি মেসকুলিনিটির দিকেই যায়। আমি তাদের নিয়ে কিছু বলতেও চাই না, এই মেডিসিন তাদের দিকে যায়ও না, তাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্যও হয় না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে মহিলারা গহনা পরবে, শপিং করবে, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। মহিলাদের একটা সহজজাত স্বভাব হলো শপিং করা। হ্যাঁ, আপনার দেখবেন যে শপিং এ নিয়ে গেলা না, বউরা কিন্তু বলে আমাকে কেনাকাটায় নিয়ে গেলা না, খুব পছন্দ। ঠিক আছে? তবে অতিরিক্ত শপিং করাটা খারাপ, প্রতিদিন যেতে হবে সকাল বিকাল, সেটা খারাপ। কিন্তু মহিলাদের আরেকটা কোয়ালিটি হলো, ফিমেলাইনদের আরেকটা স্পিরিচুয়াল কোয়ালিটি হলো, স্পিরিচুয়াল আধ্যাত্মিক কোয়ালিটি হলো, এরা শপিং করতেও পছন্দ করবে। তারা নিজেদের বাড়ির জিনিসপত্র কেনাকাটা করবে, তার নিজের জন্য কেনাকাটা করবে, পরিবারের জন্য কেনাকাটা করবে। ঠিক আছে? এবং তার নিজের জন্য যে জিনিসটা, এমন জিনিস কিনবে যেটাতে তাকে বিউটিফুল লাগে। কি করে, আয়নার সামনে যে কানটা দিয়ে হ্যাঁ মানাচ্ছে, একটু লিপস্টিক দেওয়ার আগে হাতে দিয়ে দেখছে হ্যাঁ কালারটা ঠিক আছে, ম্যাচিং করছে, যে ম্যাচিং, এটা কোত্থেকে আসছে, এগুলো আপনাদেরকে ভাবতে হবে। ঠিক আছে? তো দেখেন, আমরা কিন্তু আমাদের চেম্বারেও এই বিষয়গুলো দেখতে পাই, খেয়াল করলেই পাবেন। আপনার চেম্বারের ওয়েটিং রুমে পেশেন্ট বসে আছে, মোবাইল হাতে নিয়ে বসে আছে। তো একজন যদি পুরুষ হয়, দেখবেন হয় নিউজ দেখতেছে, না হলে প্রথম আলো দেখতেছে, না হলে অন্য কিছু দেখতেছে, পলিটিক্স এর বিষয়গুলো দেখতেছে। আজকে প্রাইম মিনিস্টার কি বললো, প্রধান উপদেষ্টা কি বললো, যুদ্ধ পরিস্থিতি কি, সিরিয়ায় কি হলো, ইরানে কি হলো, এই বিষয়গুলো নিয়ে ইত্যাদি ইত্যাদি তাদের থাকবে। বিভিন্ন জায়গায় ওদের থিঙ্কিং গুলো ওই রিলেটেড, নাহলে বিজনেস রিলেটেড। আর লেডিসরা যখন আসবে দেখবেন, আমরা কিন্তু মাঝে মধ্যে আট চোখে দেখি, আমি তো খেয়াল করি আশেপাশে যারা থাকে সব দেখি। হ্যাঁ, কি দেখি, এইরা করে কি, দেখা যাচ্ছে যে বিভিন্ন শপে ঢুকে দেখতেছে ডিজাইন, কাপড়ের ডিজাইন। আমার মিসেসকেও আমি দেখি রাত্রেবেলা ঘুমানোর সময় শুরু হয়ে গেল দেখা, কাপড় দেখছে, কিনছে না, দেখতেছে, কাপড় দেখছে, কানের দুল দেখছে, আরো বিভিন্ন জিনিস দেখতেছে, বিভিন্ন ধরনের আইটেম দেখতেছে। আপনার চেম্বারে মহিলাদেরকেও এটা পাবেন, আমাদের আপারা আছেন, তারাও হয়তো এই কাজগুলা করেন। মানে রূপচর্চা বা সাজগোজের জিনিসপত্র সাথে তার এগুলো দেখে তার আইডিয়া নিতে হবে এবং সুযোগ মতো সেগুলা কিনতে হবে। এটাই হলো ফেমিনিটির, কি বলবো, এক্সপেকটেশন। আমরা ফেমিনিটির কাছ থেকে এটাই আমরা আশা করি, এটাই হবে, এটাই অরিজিনাল। এটা না হয় বরঞ্চ ব্যতিক্রম। কি আসে বলে আমার বউ তো খুব ভালো, এগুলা করে না, হ্যান ত্যান। আপনার বউ অসুস্থ, তার নারীত্ব ফেমিনিটি শেষ বলে সেগুলো করে না। সরি টু সে দ্যাট, আমি বলতে চাইনি। এটাই হলো আমার উপলব্ধি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনার বাচ্চাকে, আপনার মেয়ে বাচ্চাকে যদি আপনি ফেমিনাইন ক্যারেক্টার দিতে চান, তাকে যদি বানাতে চান, তাহলে যেটা করতে হবে, প্রথম আপনার কাজ, আপনি তার প্রশংসা করেন। সে যখন যা কিছু করে, মেয়েরা প্রশংসা খুবই পছন্দ করে, আপনি প্রশংসা করেন। আমার খুব কষ্ট হয় বাড়ির লোকজনদের প্রশংসা করতে, আমি ওইভাবে করতেও পারি না, কিন্তু প্রশংসা করেন। যেমন ধরেন যে আপনার কাছে গহনা চাইলো, আপনি তাকে দ্রুত কিনে এনে দেন, তাকে এনে বলেন যে পড়ো। আমার মিসেস কিন্তু আমাকে শোনায় যে আমার বাবা কিন্তু আমার মাকে এই করতো, প্রথম থেকে খুব শোনাতো, এখন তো আমার প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে, এই কারণে আর হয় না। তো আপনারা এটা করবেন। হ্যাঁ, যখনই সে ফেমিনাইন টাইপের কাপড় পরবে, মানে ওই জিন্স আর ইয়া না, তখন দরকার নাই। যখন ফেমিনাইন টাইপ, আমরা যেটাকে চিনি বাঙালি চিরায়ত পোশাক, আপনি তার প্রশংসা করেন, তাকে ক্রেডিট দেন, তাকে বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করেন, তখন তার নিজের সাথে নিজের
কানেকশন, হ্যাঁ, ইন্টিমেট কোয়ালিটি যেটা হ্যাঁ, মানে যেটা একদম সহজাত গুণ, ইনেট কোয়ালিটি, ইন্টিমেট বলছি, ইনেট কোয়ালিটি, সেটা তখন বিকশিত হতে থাকবে এবং এটা তার কনফিডেন্স বাড়াবে, ডেফিনেটলি তার কনফিডেন্স বাড়াবে। এটা আমি সাইকোলজি স্টাডি করে আপনাদেরকে জিসটা বলছি। এবং সে ফিমেল হয়ে থাকার যে প্রবৃত্তি আছে সেটাতেই স্বাচ্ছন্দ্য থাকবে, সে মেল হতে চাইবে না। এই মহিলাদের কখনো দেখবেন না যে ইউট্রাসে টিউমার হয়েছে, কখনো সিস্ট হয়েছে, পিসিওএস, পিসিওডি, এগুলা এই মহিলাদেরকে আপনি পাবেন না, কখনোই পাবেন না। করে দেখেন না কেন হয় কিনা, আপনার মেয়েকে করেন, দেখবেন যে তার পিরিয়ডের কখনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? সে ফিমেল থাকার প্রবৃত্তিতেই স্বাচ্ছন্দ্য থাকবে, সে মেল হতে চাইবে না। এখন আপনার মেয়েকে যদি আপনি প্রেসার দেন যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে এইটা হতে হবে, তার কেরিয়ার ওরিয়েন্টেড যদি আপনাকে বানায় দেন, তোমাকে এই করো ওই করো, মানে আপনি তার আপনার ম্যাটেরিয়ালিস্টিক যে ডিজায়ার সেটা তার মাথার মধ্যে আপনি ঢুকাই দিলেন যে তোমাকে এই হতে হবে, মানে কি তোমাকে মেল হতে হবে, মেলের মতন বিহেভ করতে হবে, এটা যখন আপনি বুঝাই দিলেন তখন কিন্তু তার ওই ডিসপোজিশন গুলো চলে আসবে। এটা আমাদের মোটেই করা উচিত না, কিন্তু তাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। যেমন আপনি বললেন যে তুমি এটা পারো না, ওটা পারো না, এটা বলা যাবে না, তোমাকে পড়ালেখা করতে হবে, কিন্তু তার মধ্যে ফিমাইন ইনেট কোয়ালিটি সেইটা আপনাকে তার মধ্যে দিতে হবে। সহজাত যে প্রবৃত্তি সেটা আপনাকে ট্রিগার করতে হবে, তাহলে তার মধ্যে কখনো, আমি যেটা বললাম, পিসিওডি এগুলা গ্রো করবে না। ঠিক আছে? তাহলে কি বুঝলাম? আপনার প্রেসার ক্রিয়েট থেকেও কিন্তু আপনি ডিজিজের সাথে তাকে কানেক্টেড করে দিচ্ছেন। এই কারণে আইপিআর মানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের আমরা দেখি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থেকেও আমাদের মেডিসিন সিলেকশন করা যায়। ঠিক আছে? তো যাক, আলোচনায় আসি। প্রুভিং এর সময় আরো পাওয়া গেছে, এই মহিলা বলছে যে আমার মনে হচ্ছে আমি উজ্জ্বল কালারের, হ্যাঁ, লাল অথবা ফিরোজা কালারের কাপড় পরি। যে ফিরোজা কি চোখে লাগে, তাই না? লাল দৃষ্টি আকর্ষণ করে, প্রুভিং এর সময় পাওয়া গেছে। তো আমরা সবাই বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়ির মহিলারা আসছে, আমরা দেখছি বিয়ে বাড়ির মহিলারা কি টাইপের কাপড় পরতে পছন্দ করে, কি টাইপের করে বলেন তো বিয়ে বাড়িতে? লালটাই বেশি করে স্যার। হ্যাঁ, লাল বেশি করে, যেগুলা কালারফুল চোখে লাগে, তাই না? এই যে পছন্দ করে, এটাও কিন্তু নারীদের স্পিরিচুয়াল কোয়ালিটি। এই পছন্দ করাটাও কিন্তু স্পিরিচুয়াল কোয়ালিটি। দেখেন হোমিওপ্যাথিতে, আমাদের রেপার্টরিতে কিন্তু কালার চয়েসের উপরেও রেপার্টরিতে রুট ব্রিজ গুলো দেওয়া আছে, এমনি এমনি কিন্তু দেওয়া নাই। বুঝতে পারছেন? তারা করবেই স্পিরিচুয়াল কোয়ালিটি। তার মধ্যে আছে যে জামদানি, আমি ব্ল্যাক শাড়িটা পরবো না, আমি বিয়ে বাড়িতে আমি ব্রাইট রেডটা পরবো। প্রুভিং এও এই জিনিসটা দেখা গেছে। বোরিং কালারের কাপড় তারা পরবে না। এখন কেউ যদি বোরিং কাপড় পরে, তাহলে বুঝতে হবে যে সে নিজে থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। তার অবশ্যই কালারফুল থাকা উচিত, তাকে লাইভলি থাকতে হবে। প্রুভিং এ আরো পাওয়া গেছে তার খরচ করার একটা স্প্রিয়া থাকে, যে মার্কেটিং এর কথা বললাম, খরচ করার স্প্রিয়া থাকে, হ্যাভ টু আর্স টু স্পেন্ড মানি। মহিলার মধ্যে এটাও কিন্তু ফেমিনাইনের ক্যারেক্টার, স্পিরিচুয়াল ক্যারেক্টার, খরচ করবে। এখন আপনি বলবেন যে আমার বউ তো জমাই, তাহলে বুঝতে হবে যে সেখানে কিছু ঝামেলা আছে। একজন পুরুষ কি হয়, একজন পুরুষ, আমি আমার কথা ভাবি, আমি বেসিক্যালি একজন কনজুস টাইপের, সবসময় ভবিষ্যতের কথা ভাবি, সেভ করে রাখি, সঞ্চয় করি। আমি সহজে কোনো কিছু কেনাকাটা করব না, আমি সহজে রিক্সায় চড়বো না। কিন্তু আমার বাড়ির মহিলা কি করে, বাড়ির মহিলা দেখেন এই শার্ট গুলা খালি চেঞ্জ হতেই থাকে। আমাকে সবাই বলে কি ব্যাপার, আপনি এত এত কই পান? তো আমি তো একটাও জানি না কখন কি, আমি আমার ইয়েতে দেখি তোমার জন্য শার্ট কিনতে হবে, এটা পুরনো হয়ে গেছে, এই পোশাকটা তোমার ভালো লাগতেছে না, এই নতুন পোশাক লাগবে। আমার তো পোশাক কিছু আসা যায় না, আমি এটা 7 দিন ধরে পরবো। সে বলবে 3 দিন হয়ে গেছে, খোলো আরেকটা পরে আসো।
প্রুভিং এ পাওয়া গেছে। প্রভার বলেছে want to buy clothes, want to buy clothes, ঠিক আছে? অফিসের কাজ করব না, হ্যাঁ, এই প্রুভিং এর পুরোটাই পড়ে দিই তাহলে সুবিধা হবে। want to buy clothes instead of doing assignments, কপি করে পেস্ট করলাম, প্রুভিংটাও আমি দিয়ে দেবো। বিশাল প্রুভিং, এত পড়া এনার্জি নাই। আর কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না এটা আপনারা যেহেতু মেডিসিন ইউজ করেননি এই কারণে আপনারা বুঝতে পারবেন না। আমি যেটা পড়াচ্ছি এটা দিয়েই আপনারা পাবেন, আমি পাচ্ছি আপনারা পাবেন, টেনশন নেন না। তো এখানে কি বলছে, ডুইং অ্যাসাইনমেন্ট ইনস্টেড অফ ডুইং অ্যাসাইনমেন্ট, অফিসের কাজ করব না, অ্যাসাইনমেন্ট করব না, এর অর্থ হলো সে কিন্তু কাজ করতে পারে না এমনটা না, সে ক্যাপাবল, সে করতে পারে, কিন্তু কাজ করার থেকে সে পোশাক আশাক কিনতে চাইবে, শপিং এ যেতে চাইবে। অফিসের কাজ ফালতু কাজ আমি করব না, এটা তুমি করো, পুরুষ মানুষ তুমি করো, এটা তোমার কাজ, ঠিক আছে? তাহলে তার ইনেট কোয়ালিটি কি হলো, ফেমিনাইনের ইনেট কোয়ালিটি হলো শপিং করবে, কাপড় কিনবে, ঠিক আছে? আরেকটা অংশ দিয়ে ইয়ে করে, আপনাদের খারাপ লাগছে কিনা জানি না, পেঁচাল মনে হচ্ছে কি আমি বুঝতেছি না। না স্যার, চালান সারা রাত আজকে। এটা হলো বেসিক্যালি ফিলোসফি পড়াচ্ছি, বুঝছেন? ফিলোসফি একটা খুবই দরকার আছে, মেডিসিন আমি আসবো এই মাসেও, আমি কিছু ক্লাস এক্সট্রা নেব, টেনশন নেন না। তো এবার একটু আসি, আমি কয়েকদিন থেকে বাইবেল পড়লাম, গীতা পড়লাম, আমার প্রয়োজনীয় অংশগুলা খুঁজে খুঁজে দেখলাম। তো যাক, আমি সেই বিষয়ে আলোচনা পরে করছি। এবার একটু হিন্দু মাইথোলজি থেকে একটু আলোচনা করি। হ্যাঁ, হিন্দু মাইথোলজিতে সম্পদের এবং সৌভাগ্যের দেবী কাকে বলা হয়? সম্পদের দেবী কে? সরস্বতী স্যার। হ্যাঁ, লক্ষ্মী। লক্ষ্মী। বাহ, আপনারা ভালো জানেন, ধন্যবাদ। দেবী লক্ষ্মী, তাই না? আর বিদ্যার দেবী সরস্বতী। আপনি তো ভালো জানেন। ভেরি গুড। দেখেন তো ছবিটা চেনা যায়? ইনি হলেন লক্ষ্মী দেবী, শ্রী লক্ষ্মী। এই ছবিটা এঁকেছেন রাজা রবি বর্মা। এই ছবির নাম দিয়েছিলেন গজ লক্ষ্মী। দেখেন কি আছে, বর্ণনা করেন, আমি বর্ণনা করছি, ভালো করে খেয়াল করেন। নিচেটা পদ্ম ফুল, দুই হাতে পদ্ম ফুল। আর এখনকার মডার্ন ছবিগুলোতে এই চারটা হাত, তো সামনের যে দুটা হাত আছে এই দুই হাত থেকে অর্থ পয়সা ঝরতে থাকে, এরকম ছবি পাওয়া যায়। তো যাক, ছবিটা মাথায় রাখেন, আমি এটা নিয়ে ব্যাখ্যা করছি, আমাদের দাদারা আছেন তারাও বলবেন। তো এই ছবিটা বেসিক্যালি ফেমিনিটির প্রতীক। এই ছবিটা ফেমিনিটির প্রতীক। ফেমিনিটি তো বুঝালাম এতক্ষণ ধরে, বুঝলাম না? এটা দিয়ে স্পিরিচুয়াল কানেকশনটা বোঝা সম্ভব। আমরা কি বলি, ঘরের লক্ষ্মী, আমরা মুসলমানরা বলি ঘরের লক্ষ্মী, মেয়েটা তো খুব লক্ষ্মী, মা আমার লক্ষ্মী মা, বলি না? তো লক্ষ্মী হলো কি, লক্ষ্মীর সিম্বল হলো সফট এন্ড লাইট, সফট। সে এতটাই সফট, আমরা কি দেখলাম ছবিতে, পদ্মের উপরে দাঁড়ায় আছে, পদ্ম তো খুবই সফট, একটু কিছু হলে পাতা ঝরে পড়বে, সেই পদ্মের উপরে লক্ষ্মী দাঁড়ায় আছে। মানে কি, পদ্ম ফুলের ওজন, ওই পদ্ম ফুল তার ওজন উঠাতে পারছে, বহন করতে পারছে। তার দুই হাতে কি দেখলাম, ফুল, কি দেখলাম, লাল শাড়ি। লাল শাড়ি ফেমিনিটির প্রতীক, লাল শাড়ি। এই যে হাতের পদ্ম ফুল, এই পদ্ম ফুল কিসের প্রতীক? আমার দাদারা তো বলতে পারবে ভালো, কিসের প্রতীক? লাভ, কেয়ার, বিউটি। লাভ, কেয়ার, বিউটি। আর ওই যে এই ছবিতে নাই, আরো ছবি দিতে বলে ভালো হতো, পয়সা ঝরছে। পয়সা মানে পয়সা না, টাকা পয়সা দিবে তা না, পয়সা হলো প্রসপারিটি। প্রসপারিটি মানে কি, প্রবৃদ্ধির প্রতীক। টাকা পয়সা প্রসপারিটির একটা অংশ, টাকা পয়সাই প্রসপারিটি না। এই যে
দেবীর হাত থেকে পয়সা ঝরছে, এটা হলো প্রসপারিটির প্রতীক। এটাই হলো ফেমিনিটি, ফেমিনিটির নীতি। ফেমিনিটির নীতি কি? মাতৃত্ব, প্রবৃদ্ধি, মাধুর্যতা, স্নিগ্ধতা, পরিবার, আত্মীয় স্বজনের কেয়ার, রান্না বান্না, সন্তান লালন এবং সোসাইটির জন্য কাজ করা। ঠিক আছে? কোনো অ্যারোগেন্ট মহিলা, দাম্ভিক মহিলা আপনি যদি পান, কি করবেন? দাম্ভিক মহিলা হলে 100 হাত দূরে যাবে, কেউ যাবে না। এরকম মহিলা কেউ চায় না, জীবন সঙ্গীও বানাতে চায় না। বেসিক্যালি একজন পুরুষ কি চায়? বললো না, মা লক্ষ্মীর মতো, তাই না? কি চায় একজন পুরুষ? পিস চায়, মহিলার কাছে পিস চায়, শান্তি চায়। আর এই শান্তিটা অ্যারোগেন্ট মহিলা দিতে পারবে না। কে দিতে পারবে? এই ফিমেনিটি, এই ফিমেইন মহিলা দিতে পারবে। তাহলে ফিমেইন বুঝলেন, নারীর মূল ভাবনাটা বুঝলেন। যাক, আমরা একটু সামনে আগাই, আবারও প্রুভিং এ ফিরে আসি। প্রুভিং এ কি বলছে? কুকিং এন্ড নেস্টিং। আমি একটু দিয়ে দিই, ক্লাস স্লাইডে থাকলে খুব ভালো হতো, সময় পাইনি, সরি। কি বলছে? প্রুভিং এ বলছে কুকিং এন্ড নেস্টিং, আই হ্যাভ স্টার্ট টু কুক এ লট, which is something that I had stopped doing over the last few weeks. এটা কিন্তু প্রুভার বলছে, ওই এক ডোজ খাওয়ানো হয়েছে। তাহলে দেখছেন, ওষুধ না মিললে ওষুধ খাওয়ালে কি হয়, রোগীর মধ্যে কি কি তৈরি হয়ে যায়। তো যাক, তাকে খাওয়ানোর পরে প্রুভারের ইন্টারেস্ট হচ্ছে কুকিং এ। এই লাইন দিয়ে কি বোঝাচ্ছে? কুকিং এ। নেস্টিং, নেস্টিং মানে কি? নেস্টিং মানে পাখির নেস্টিং মানে হলো পাখির বাসা তৈরি করা। কিন্তু মানুষের ক্ষেত্রে নেস্টিং মানে কি? গৃহস্থালির কাজ সামলানো, ঘরের কেয়ার করা, এটা করা, ওটা করা, সবকিছু করা, ঘর মোছা, এই বিছানা পরিষ্কার করা, ছেলে মেয়েদেরকে খাওয়ানো, তাদের জন্য রান্না করা। তো এই প্রুভার কি বলছে? প্রুভার বলছে যে আগে আমার এগুলা আমার মধ্যে আসতো না, বেসিক্যালি আমি এগুলা আগে করতাম না, কিন্তু এটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি রান্না করি, ঘর গুছাই, ঘর দরের মানে গৃহস্থালী ডোমেস্টিক ওয়ার্ক গুলা করি। এবং কি বলছে পরের অংশে? কি বলছে? I have enjoyed doing it and enjoyed being domesticated. Domesticated, আমি এটা কপি করে দিয়ে দিলাম, domesticated. I have enjoyed doing it and enjoyed being domesticated. Domesticated, হ্যাঁ, এটা কিন্তু না, নেগেটিভ ওয়ার্ড না। একজন মহিলা বাসা থেকে যদি বাসায় থাকে আর বাসার যদি কেয়ার করতে চায়, বাসায় সব কাজ করতে চায়, এটা কিন্তু দুর্বলতা বা কমজোর, হ্যাঁ, এটা ভাবা যাবে না। দুর্বলতার কারণে বা তার কমজোরির কারণে একটা মহিলা বাড়ির কাজ করছে, ডোমেস্টিক ওয়ার্ক করছে, এটা কিন্তু ভাবা যাবে না। হ্যাঁ, সে সংসার করতে চায়, সংসার করতে চায় বলেই এই কাজগুলো করে। এটা তার আধ্যাত্মিক আধ্যাত্মিক ইনস্ট্যান্ট, তার আধ্যাত্মিক কি বলবো, আদিম সত্তার কারণে সে করে, সংসার পাততে চায়। এরকম মহিলা যদি একটা না হয় আপনার ঘরে, আপনি কিন্তু কোথাও শান্তি পাবেন না। আপনার বউ যদি এরকম না হয়, আপনি ডেফিনেটলি কোনো কাজে শান্তি পাবেন না। এমনি এমনি তো ইউনিভার্স তৈরি হয়নি, বিধাতা আল্লাহ নেচার এমনি তো ওয়ার্ল্ড তৈরি করেনি, এইভাবেই তৈরি করেছে, ব্যালেন্স করে তৈরি করেছে। তো তারা বাড়ির কাজ করে পরিবেশ, থাকার পরিবেশ তৈরি করবে, যেটাকে আমরা হোম বলি, সে হোম তৈরি করবে। এটাই হলো ফেমিনাইন, এটা একটা ফিমেলের ফেমিনিটি। প্রুভার বলছে কি? প্রুভার বলছে বিলং টু, আমি আবার দিয়ে দিই, প্রুভার বলতেছে হচ্ছে বিলং টু এ ফ্যামিলি felt more strongly than before that. I belong to the group and felt a feeling to connection with the others. মানে কি? একটা পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার চেয়ে
আরো দৃঢ় অনুভব করছি আমি যে গ্রুপের অন্তর্ভুক্ত ছিলাম এবং অন্যদের সাথে সংযোগের অনুভূতি অনুভব করছি। সে একসাথে থাকতে চাচ্ছে, সবার সাথে মিশে থাকতে চাচ্ছে। একজন পুরুষের কানেকশনের সাথে তার কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, আপনার ওয়াইফকে আপনি দেখবেন, আপনার ওয়াইফ কি বলবে, আপনার কিন্তু মনে নাই আজকে কার বার্থডে। আপনার ওয়াইফ আপনাকে মনে করে দিচ্ছে যে ফিমিনাইন ওয়াইফ আর কি, অরিজিনাল নারীত্বের যে ওয়াইফ, সেটা কি তিনি কি করছেন, তিনি মনে করতেছে যে আজকে তো তোমার বোনের, শুনছো তোমার বোনের আজকে জন্মদিন, তাকে ফোন দাও, ফোন দিয়ে উইশ করো। তার জন্য তোমার ভাগনার জন্মদিন, ভাগনার অমুকিয়া, যাও একটু গিফট নিয়ে যাও, নিয়ে যায় তাকে এই গিফটটা দিয়ে এসো। চলো না যাই ওদের সাথে, যে একটু ঘুরে আসি, আজকে চলো ননদের বাসায় যাই, ওরা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আসি। নিজের ভাইয়ের কিন্তু মনে হচ্ছে না, কিন্তু এই মহিলা করছে কেন? তার মধ্যে ফেমিনাইন ক্যারেক্টার আছে, সে কানেক্ট করতে চায়। লাইনে কি বলছে? লাইনে বলছে কানেক্ট উইথ আদার্স। কানেক্ট উইথ আদার্স মানে কি? ফ্যামিলির একজনের সাথে একজন সংযোগ করতে যায়। আমি তো মনে করি বোনের বিয়ে দিয়ে দিয়েছি, ওই তার হাজবেন্ড বুঝবে, ওর এটা এখন তার বাড়ি না, তার হাজবেন্ডের বাড়ি, তার বাড়ি। আমি অত ইয়ে করতেছি না, কিন্তু বউ কি করতেছে? বউ কানেক্ট করতে চাচ্ছে, একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলিকে জুড়ে রাখতেছে। এই জন্য বলা হয়ে থাকে এই মহিলারা সৃষ্টির নির্মাণ করে তার গৃহে, ফিমিনাইন সৃষ্টির নির্মাণ করে তার গৃহে। বুঝতে পারছেন? প্রুভারের কথা, এক ডোজ খাওয়ানোর পরে তার মধ্যে অনুভূতি চলে আসছে। তাহলে এরকম পার্সন যদি আপনারা পান, তাহলে এক ডোজ দিয়ে দিবেন, তাই না? কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে অনেকখানি আলোচনা করলাম।